এড়ানোর চেষ্টায় পুলিশ বাড়ছে টহল গাড়ি, কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব বাহিনী গড়ার পরামর্শ। অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছে। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনার সাবেক এমপি শম্ভু 6 দিনের রিমান্ডে, কারাগারে আমির হোসেন আমু। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, কপের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্তির উদ্যোগ। এবং জাতিগত সংঘাতে ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ গেল 11 কুকি বিদ্রোহীর। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের অনেক থানা থেকে খোয়া গেছে অস্ত্র, গুলি। সিসিটিভি ফুটেজ ও আলামত না থাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা সম্ভব হয়নি সেসব লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গোলাবারুদ। এই সুযোগে মাথা চাড়া দিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীতে প্রায় শোনা যাচ্ছে চুরি ছিনতাইয়ের গল্প। ছাত্র জনতার প্রতিরোধে ভেঙে পড়া পুলিশ কতটুকু ঘুরে দাঁড়ালো? জাকির হোসেনকে সাথে নিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। এই তো সেদিনের গল্প, যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ, ক্ষমতার দাপটে মুখোমুখি হয়েছে ছাত্র জনতার। গুলির সামনে বুক পেতে দেয়া জনতার বাঁধ ভাঙা জোয়ারে এলোমেলো বাহিনীর সব সদস্য, পরিণাম সবার জানা। এই সুযোগে চুরি ছিনতাই ডাকাতির অভিযোগে আতঙ্কিত পুরো রাজধানী। রাতের আধারে অপরাধীরা আরও বেপরোয়া। এর মধ্যে বদলি, পদোন্নতি আর অব্যাহতিতে ঢেলে সাজানো হয়েছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। পুলিশকে সহায়তায় মাঠে নামে 3 বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার 19টি, পিস্তল 76টি, রাইফেল 22টি, শর্টগান 37টি, পাইপগান 8টি, শুটারগান 43টি, এলজি 31টি, বন্দুক 48টি, AK-47 একটি, SMG 5টি, গ্যাস গান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি এবং 3/4 2টি জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় এখনও ধ্বংসাবশেষ বিদ্যমান। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর সাধারণ জনগণের রোষানলে যে কটি থানা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে যাত্রাবাড়ী থানা অন্যতম। ইতিমধ্যেই পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঘুরে দাঁড়াতে পারল রাজধানীর পুলিশ? আমরা একটু ঘুরে দেখতে চাই। আমরা জানতে চাই প্রত্যেকটি থানায় আগের মতো জনসেবা পাচ্ছে কিনা পুলিশের কাছ থেকে। চলুন দেখে আসি। ছোটখাটো সমস্যা, প্রাথমিক অভিযোগ থেকে মামলা, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। হাসিনার আমলে এই থানায় আসছিলাম, অবনী শঙ্কর সে ওসি, উনি 3 দিন আসছে, একজন নেয় নাই, গাড়ি নেয় নাই। আমি ভাবলাম যে এই সরকার আমলে আমি বিচার পাবো না। আগে যেরকম কথা নিত না, আগে অন্যরকম অ্যাটিটিউড ছিল, আর এখন আসলেই সুন্দর মতন এটার একটা কথা নেয়, মানে জাস্ট সবার একটা ইজ্জত যায়, ইজ্জতরা দেয়। অপ্রতুলতা টহল গাড়ির, হারিয়ে ফেলা অস্ত্রের ভয় তো আছেই, সাথে ঢাকায় ফেরা পুলিশের প্রায় সবাই এসেছেন ঢাকার বাইরে থেকে, তাই বেগ পেতে হচ্ছে অপরাধী শনাক্তে। সময় লাগবে, যেহেতু নতুন এখানে আসছি, একটু সময় লাগবে, অবশ্যই চিনবো। সবসময় তো জেলাতে চাকরি করছি, এখানে ভিন্ন রকম লাগতেছে, এতে একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে। অনেক ধরনের মানুষ এখানে, তো ধৈর্য খুব কম, আমাদের উপর এসে মাঝে মাঝে খারাপ ব্যবহারও করে, মানে একটু দেরি হইলে আমাদের বুঝতে হবে এখন, মানে আমাদের সম্পূর্ণ একটা বাহিনী সম্পূর্ণ নতুনভাবে আমরা কাজ করতেছি, আমাদের সময় সুযোগ দিতে হবে, আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এইটা এখানে খুব কম। তবুও সাধ্যমতো চেষ্টা ঘুরে দাঁড়ানোর। কনস্ট্রাকশনে আমরা রেন্টে যেই মালামালগুলি দিয়ে থাকি, এই মালামালগুলি সেখান থেকে লুণ্ঠন করে। এই লুণ্ঠন করার 1 ঘন্টা যাবত এই তাণ্ডব চালানোর পরে তারা একটা ট্রাক নিয়ে এসে ট্রাকে এগুলি লোড করে
লোড করে এগুলি নিয়ে বেরিয়ে পড়ে সবাইকে কন্টেনারের ভিতরে বেঁধে রেখে ম্যানুয়ালি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ি শনাক্ত করছি, গাড়ি ড্রাইভার শনাক্ত করছি। পরে কেরানীগঞ্জ, আপনার তিতাস, চান্দিনা থানা অভিযান করে আমরা মোটামুটি একটা সফল পর্যায়ে আসছি আর কি। পরিচিতিটাই হয়তো বা একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এলাকার যারা আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, তো মোটামুটি কোনো না কোনো ওয়েতে মেকানিজম হচ্ছে। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র বলছে, বাড়ানো হচ্ছে টহল গাড়ির সংখ্যা। নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরাও। চাইলেন জনগণের সহায়তা। ইতিমধ্যে যেসব অস্ত্র ব্যাহত হয়েছিল তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত কার্যক্রম অভিযান চলমান রয়েছে। আর পুলিশের যে সক্ষমতা বাড়ানো, পুলিশের মোবিলিটি বাড়ানো, এটা আমাদের বিবেচনায় রয়েছে এবং এটার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানাগুলোর মোবিলিটি বাড়াতে 50টি নতুন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, মনোবল ভাঙা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দরকার কঠোর অবস্থানের। পুলিশ কিন্তু এখন কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে, অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, যাওয়ার ক্ষেত্রেও অনেক দেখে শুনে বুঝে তারপর যেরকম অপরাধস্থলে তারা যাচ্ছেন, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছেন। অপরাধের শীর্ষ অবস্থানে যারা ছিলেন, কারাগারে ছিলেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ছিল যারা বের হওয়ার পরে এদের কর্মকাণ্ড, আচার আচরণ, গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব পুলিশ তৈরি না করলে ভবিষ্যতে আবারও এর মাসুল গুনতে হবে এই বাহিনীকে। মন্তব্য সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ধীরেন্দ্রনাথ শম্ভুকে 10 দিনের রিমান্ড আবেদন করে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে 6 দিনের রিমান্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শম্ভু তার নির্বাচনী এলাকায় বিরোধী দলের রাজনীতিবিদদের নানাভাবে অত্যাচার করেছেন, পাশাপাশি ছাত্র জনতা আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন। তবে তার পক্ষে আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এছাড়া এদিন একই মামলায় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সে নিজে সরাসরি জড়িত এবং সে সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত ওই পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেক্সিমকো গ্রুপ দেখভালের জন্য রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল। তবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিসিভার নিয়োগের বাইরে থাকবে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 25 বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ গ্রুপের তথ্য সরবরাহ করা সহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান 4 সেপ্টেম্বর রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, ঋণের বর্তমান অবস্থা ও পরিশোধের তথ্য দিতে এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সেই সব সম্পদের ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ বিষয়ে রুল সহ আদেশ দেওয়া হয়। বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের উপরে যে আদেশটা ছিল, এই আদেশটার বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে। সেই আপিলে আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেড বাই মিসেস জাস্টিস ফারা মাহবুব ওই কোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেন।
আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি কপের এবারের আসরে আরও অন্তত 2টি বড় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চূড়ান্ত ঘোষণায় যাতে বাংলাদেশের দাবি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয় সেজন্য জোর প্রচেষ্টা চালাবেন তিনি। বাকুতে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় 200টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তবে দূষণের জন্য বেশি দায়ী এমন অনেকগুলো দেশই এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ জানায় ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাবে 2024। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিদিন প্রায় $100 কোটি প্রয়োজন, অথচ পাচ্ছে মাত্র $7.5 কোটি। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছেন মাহমুদ রাকিব। রাকিব, চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি নিয়ে দাবি দেওয়া যেন অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারে প্রধান উপদেষ্টা তো জোর দিতে বলেছেন সবাইকে। তো আজ সম্মেলনে কি তিনি সেই দাবিগুলোই তুলে ধরবেন কিনা বিস্তারিত জানাবেন। একটি বিষয় আপনাকে আমি বলে রাখি যে এই জলবায়ু সম্মেলন আসলে স্বতন্ত্র ভাবে বা দেশ ভিত্তিক দাবি আদায় করে না। এখানে একটি গ্রুপ হয় বাংলাদেশ রয়েছে, এই যতগুলো দাবি দেওয়া পাওয়া যাবে সবাই জানিয়ে রাখি যে এখন থেকে ঠিক 15-20 মিনিট আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমরা যতদূর জেনেছি যে আজকে হাই লেভেলের লিডার্স সামিট রয়েছে, সেটি হলো আজারবাইজানের বাকু শহরের স্থানীয় সময় হলো 12টা, আর এখন বাজে 10টা 12 বাংলাদেশ সময়ের দুটার থেকে তিনি সেখানে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের পাঠে তিনি বেশ কিছু বিষয়টি গুরুত্ব দেবেন। আমরা দেখেছি যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে জানতে পেরেছি সেটি হলো যে তিনি যে 3 কথা বলেছেন, এই 3 মধ্যে একটি কিন্তু রয়েছে কার্বন নিঃসরণ ব্যবহার শূন্যে নামিয়ে আনার বিষয় রয়েছে, সেটি কিন্তু তিনি আজকে তার বক্তব্যে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি তিনি বলেছেন যে কিভাবে অর্থনীতিকে বাঁচিয়ে রেখে এই পরিবেশ রক্ষা করা যায় তার একটি দিক নির্দেশনা আজকে তিনি আজকে যে তার বক্তব্য সেখানে তিনি দিবেন। এর পাশাপাশি কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিগ্রস্তের আওতায় আনা যায়, লস অ্যান্ড ড্যামেজের যে একটি বিষয় রয়েছে, লস অ্যান্ড ড্যামেজের যে ফান্ড রয়েছে সেই ফান্ড দ্রুত তৈরি করে সেখানে টাকা পয়সা দিয়ে উন্নত বিশ্বগুলো টাকা দিয়ে সেটি কিভাবে করবে তা নিয়েও কিন্তু একটি বিষয় রয়েছে। এর পাশাপাশি সকালবেলা তিনি আমরা জেনেছি যে তার হোটেলে আল আজহার যে মসজিদ রয়েছে তার গ্র্যান্ড ইমামের সঙ্গে এসে বৈঠক করেছেন। এরপরে আজকে আপনাকে যেটি বলছিলাম 12টার সময় তিনি এখানে যে লিডার সামিট সেখানে বক্তব্য রাখবেন। এরপরে বাংলাদেশ প্যাভিলিয়ন যে আগ্রহ রয়েছে এখানে 2-3টি বায়োলেটারাল বৈঠক রয়েছে। আমরা হয়তো বা ধারণা করছি বাংলাদেশ প্যাভিলিয়নে যে আজকে তার বৈঠকগুলো রয়েছে সেখানে হয়তো তাকে আমরা পেতে পারি। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবচেয়ে। আজারবাইজানের বাকুতে চলছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন, আজ তার দ্বিতীয় দিন। সেখান থেকে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব। ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেছিলেন। জনগণের জন্য কাজ করতে বেশি দিন সময় প্রয়োজন নেই মন্তব্য করে এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় দরকার অন্তর্গত তাগিদ।
শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেটিতে বিরক্ত বোধ। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। সম্প্রতি আমদানি শুল্ক কমানোর পরও বাড়ছে আলুর দাম। সপ্তাহ ব্যবধানে কোথাও কোথাও কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। সামনে যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষের আলু খাওয়াটাও বাদ দিতে হবে। 7 দিনের ব্যবধানে আপনার আলুর দাম বেড়েছে প্রায় 10 টাকা। সারের দামও বেশি, অন্য অন্য জিনিসের দাম বেশি, আর মেন হইলো আর জমি তো আর বাড়তেছে না, আপনার মানুষ তো বাড়তেছে। এখানে চাহিদা আছে 20 গাড়ির, আপনার 10 গাড়ি কি হয়? তো চাহিদার তুলনায় যদি গাড়ি কম আসে রেটটা অটোমেটিকলি বেড়ে যায়। রাজশাহীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত ও শহীদ মতিউর পার্কের ভেতর অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সঙ্গে আছে সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। এ বিষয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মাজহার ইমন। ইমন, শহীদ মতিউর পার্কে কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে জানাবেন। এবং আচ্ছা, প্রায় সময় তো দেখা যায় যে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়, কিন্তু কিছুদিন পর আবারও সেই ফুটপাতগুলো দখল করে বিভিন্ন পণ্যের বেচাকেনা চলে। তো এবার উচ্ছেদের পর যেন সেগুলো দখলমুক্ত থাকে, সেই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? আজকে যে অভিযানটি পরিচালিত হচ্ছে এই শহীদ মতিউর পার্কের ভেতরে, অর্থাৎ ভেতরে যে সমস্ত সড়কের মধ্যে যে সমস্ত ফুটপাত দখল করে যে সমস্ত দোকানপাটগুলো বসে, রাতে এই দোকানগুলোর যে ভাসমান যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো এই পার্কের ভেতরে রাখা হয়। সেই দোকানপাটগুলোই মূলত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি সিটি কর্পোরেশন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টিম। এই অভিযানটি মূলত বেলা 11টার দিকে শুরু হয়েছে, এখনও চলছে। আমরা যদি দেখাতে চাই যে সমস্ত হকাররা বাহিরে অর্থাৎ গুলিস্তান ও এর আশপাশের এলাকায় ব্যবসা বাণিজ্য করে, তারাই মূলত এই শহীদ মতিউর পার্কটি রয়েছে, এই পার্কের ভেতরে তাদের যে সমস্ত মালামাল রয়েছে, ভাসমান যে সমস্ত ভ্যান রয়েছে, গাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে তারা এই ব্যবসা করে থাকে, সেই গাড়িগুলো এখানে রাখে। এবং আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনে তারা টোল দিয়ে, অর্থাৎ তারা তাদের যেই প্রতিদিন আমরা দেখেছি, আমাদেরকে রসিদ দেখানো হয়েছে, প্রতিদিন 50 টাকা করে দিয়ে এই পার্কের ভেতরে তারা মালামাল এবং তাদের যেই ভাসমান গাড়ি রয়েছে সেটি রাখে। এখন যেগুলো আমরা দেখাচ্ছি যে এই অভিযানে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যেই ডাম্পিং যেই ট্রাক রয়েছে, সেই ট্রাকের মাধ্যমে তারা এই যে সমস্ত ভাসমান গাড়ি রয়েছে এবং যেই ভাসমান গাড়ি সহ আমরা ভ্যান দেখছি, সেই সার্বিক বিষয়টি তারা ভেঙে তাদের যে ডাম্পিং করছেন সিটি কর্পোরেশন। এবং সকাল 11টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন একেবারে অভিযান অর্থাৎ পুরো পার্কটি যতক্ষণ পর্যন্ত একেবারে এই সম্পূর্ণভাবে মুক্ত না হবে, অর্থাৎ এই বিভিন্ন অভিযানে যে সমস্ত ভাসমান দোকানগুলো রয়েছে এবং মালামাল রয়েছে তারা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার আগ পর্যন্ত তারা এই অভিযানটি পরিচালনা করবেন। যেটি বলছিলাম যে ডিএমপির পক্ষ থেকে আমরা দেখেছি পুলিশ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সিটি কর্পোরেশনের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ডাম্পিং বিভাগের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে হকারদের কথা হয়েছিল, হকাররা যেটি বলছেন তারা গতকালকে রাত্রে পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট ফি সেটি দিয়ে এই পার্কের ভেতরে গাড়ি রেখেছেন। তবে গতকালকে রাত্রেও তারা জানতেন না যে এই পার্কের আজকে অভিযান পরিচালিত হবে, এই কারণে তারা অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েছেন। অনেকে বলছেন যে সামনে যেহেতু শীত মৌসুম আসছে, সেই শীত মৌসুমেরকে কেন্দ্র করেও তাদের অনেকের পর্যাপ্ত পরিমাণের মালামাল ছিল, গেঞ্জি থেকে শুরু করে প্যান্ট, শীতের যে সমস্ত পোশাক আদি রয়েছে সেই পোশাক আদি নিয়েও তারা বিপাকে পড়েছেন। তারা যেটি বলছেন যে তাদেরকে যদি আগে জানানো হতো, অর্থাৎ কোনো রকমের যদি নোটিশ দেওয়া হতো, তাহলে তাদের যে সমস্ত মালামালগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে কমানো যেত। আর যেটা বলছিলাম, আজকে পুরো পার্কটি সিটি কর্পোরেশনের চেষ্টা করছে যে পুরো পার্কটি এই হকার মুক্ত করার জন্য। আর যেটি বলছিলেন যে আপনি বাহিরে অর্থাৎ সড়কে যে সমস্ত হকাররা বসে সেই বিষয়ে আমাদের প্রশ্ন ছিল, তারা যেটি বলছেন যে পর্যায়ক্রমে রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক পুরো রাজধানীর যে সমস্ত সড়কগুলো রয়েছে, পুরো সড়কের ফুটপাত যে সমস্ত দখল রয়েছে সেই দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী এবং পাশাপাশি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সবসময় এই যে অভিযান পরিচালিত শুরু হয়েছে আজকে, সেটি ধারাবাহিকভাবে চলবে।
পুরো পার্কের চিত্রটি আমরা দেখছি যে শহীদ মতিউর পার্কটি গুলিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে অবস্থিত, বঙ্গভবনের পাশে। এই পার্কটি রাজধানীবাসীর অন্যতম বিনোদনের একটি জায়গা। তবে এই গুলিস্তান এবং আশপাশের হকারদের যে সমস্ত মালামাল এবং গাড়ি রাখার ফলে মূলত তাদের যেই পার্কটির যেই সৌন্দর্য সেটি নষ্ট হচ্ছিল অনেক দিন ধরে আমরা দেখছিলাম। সেই বিষয়টিকে খেয়াল রেখে সেই বিষয়টিকে সামনে এনেই মূলত সিটি কর্পোরেশন, পুলিশ এবং সেনাবাহিনীর এই যৌথ অভিযানটি পরিচালিত হচ্ছে। আর ব্যবসায়ীদের কথা যেটি বলছিলাম, ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন মূলত এখানে হকারের সংখ্যাই বেশি। হকাররা যেটি বলছেন যে তাদের কোনো রকমের আগাম বার্তা দেওয়া হয়নি। তারা গতকালকে রাত্রে পর্যন্ত সিটি কর্পোরেশনের যেই নির্ধারিত ফি রয়েছে 50 টাকা, সেই ফি দিয়ে তাদের গাড়িগুলো রেখেছে, যেই ভাসমান গাড়ির মাধ্যমে তারা ব্যবসা করে থাকে রাজধানীর বিভিন্ন ফুটপাতে। এবং তাদের যে মালামালের কথা বলছিলাম, আমরা অনেকেই দেখছি তাদের যে সমস্ত মালামালগুলো রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা চেষ্টা করছেন সেগুলোকে যত্ন সহকারে নিতে গুছানোর তারা চেষ্টা করছেন। যেটি বলছিলাম যে সকাল 11টা থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং যেটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত পুরো পার্কটি পরিষ্কার না হবে, অর্থাৎ এইরকম ভাসমান যে সমস্ত গাড়ি রয়েছে, ভ্যান রয়েছে, বিভিন্ন যে সমস্ত ঝোপঝাড় তৈরি হয়েছে, পুরো পার্কটি তারা পরিষ্কার করার আগ পর্যন্ত তারা এই অভিযান পরিচালিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে হকাররা চেষ্টা করছেন তাদের যেই মালামাল রয়েছে, তাদের যেই ভ্যান রয়েছে সেটি একটু নিরাপদ স্থানে সরিয়ে নিতে। আমরা দেখছি যে পুলিশের সদস্যরাও চেষ্টা করছেন, তাদেরকে সহযোগিতা করছেন যে তাদের যে সমস্ত মালামালগুলো রয়েছে সেটি যাতে তারা বের করতে পারেন এবং সেগুলো যাতে নিরাপদ স্থানে বের করতে পারেন। আর যেটি বলছিলাম যে এক কথায় যদি বলতে চাই, কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে বেলা 11টা থেকে শুরু হয় অভিযানটি। পুরো পার্কটি যতক্ষণ পর্যন্ত না পুরো হকারের যে সমস্ত ভাসমান গাড়িগুলো রয়েছে সেটি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তো রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্ক থেকে অভিযানের এই ছিল আমার কাছে সবশেষ খবর। মাঝারিমন যুক্ত ছিলেন রাজধানীর গুলিস্তান এলাকা থেকে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও যশোর অঞ্চলে আমনের ফলন ভালো হয়েছে। এখন এসব পাকা ধান ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আমন ধান কাটা মারের আরও খবরাখবর জানাতে যশোরের চৌগাছা থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, কি পরিমাণ জমির ধান কাটা হয়েছে জানাবেন এবং জেলায় এই মৌসুমে কত কোটি টাকার ধান বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, বিস্তারিত জানাবেন। এই পর্যন্ত আমরা দেখেছি যে মাঠে মাঠে যে সোনালীর ধান রয়েছে সে ধান কাটা শুরু হয়েছে। এখন কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10 থেকে 15 ভাগ ধান ইতিমধ্যে মাঠ থেকে কাটা হয়েছে এবং যে ধানগুলো রয়েছে দ্রুত সবাই কাটার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। এবছর যশোর জেলায় 1,40,406 হেক্টর জমিতে যে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেখানে চাষ হয়েছে 1,40,295 হেক্টর জমিতে ধান চাষ। আপনি জানেন যে এবছর বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে প্রায় 111 হেক্টর যে নিচু জমি রয়েছে সেই নিচু জমির ধানে হয়নি, অর্থাৎ চাষ করতে পারেনি কৃষকরা। সেক্ষেত্রে 111 হেক্টর জমি কম চাষ হয়েছে লক্ষ্যমাত্রা চেয়ে। এই যে 1,40,295 হেক্টর জমি চাষ হয়েছে এর থেকে প্রায় 4,58,624 মেট্রিক টন ধান সেটি উৎপাদন হয়েছে এবং এই যে চাউল হয়েছে সে থেকে গড় প্রায় যদি 70 টাকা ধরে যে চাউলের দাম ধরা হয় সেক্ষেত্রে 3,210 কোটি 37 লাখ টাকার চাউল বিক্রি হবে এমনটি জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমরা দেখছি মাঠে মাঠে যে সোনালী ধান রয়েছে সেটি যে কর্তন সেটি চলছে এবং যারা কৃষক কিষানি রয়েছেন তারা এই ধান তারা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এমনটি আমরা দেখছি। তারা বলছেন যে এবছর আবহাওয়া যদিও প্রতিকূল অবস্থায় ছিল এবং শেষের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে যে উঁচু যে জমিগুলো রয়েছে সেই উঁচু জমিতে ধান ভালো হয়েছে এবং সেক্ষেত্রে তারা বাজারে যদি ভালো দাম পায় সেক্ষেত্রে তারা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন এবং এই যে জমিগুলো রয়েছে সেই জমিতে ধান ভালো হয়েছে। যারা কৃষক রয়েছেন তারা বলছেন যদি বাজারের দাম ভালো পড়ে এই হবে তাদের লাভবান হবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। আমদানি শুল্ক কমানোর পর দাম কমার পরিবর্তে আবারও অস্থির দেশের আলুর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে আলু। এতে বিপাকে ক্রেতারা। মৌসুমের শুরু থেকেই চট্টগ্রামে নিয়ন্ত্রণের বাইরে আলুর দাম। 2 সপ্তাহে পণ্যটির দাম কেজিতে বেড়েছে 15 টাকা। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 টাকার উপরে। পাইকাররা বলছেন বর্তমান হিমাগারে থাকা আলুর সরবরাহ শেষের দিকে, একই সঙ্গে পাইকারি বিক্রেতারা চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে অতিবৃষ্টিতে আলুর বীজ রোপণের দেরি হওয়ায় বাজারে আগাম আলু আসতে দেরি হচ্ছে। এদিকে মানিকগঞ্জে সপ্তাহ ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে সাদা আলু 68 থেকে 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে হিলিতে বন্দরে বেড়েছে আলুর আমদানি। চলতি মাসে আমদানি হয়েছে 10,000 টন আলু।
নতুন আলু বাইরে হলে তো এমনিও কমে যাবে। নতুন আলু 205 দিন 210 দিন থাকবো, একটু দাম বেশি। তারপরে যখন গাড়ি একটা জায়গায় দুইটা আসবে তখন দেখবেন এমনি কমে গেছে। আজকের বাজার রেট হচ্ছে যে বাংলাদেশে আলু 58-59 আমাদেরকে রেট দিছে। আমরা এগুলো আমাদের খরিদ্দার মাল না, কিনা মাল না, আমরা কমিশনে যান, আমরা কমিশনে ব্যবসা করে পার্টিরা রেট দেয়, ওই অনুযায়ী আমরা বিক্রি করি। শীতের ভিতরে এখন সবজি আসলে নাগালের মানুষের সাধ্যের থাকার কথা, কিন্তু আসলে নাই। এই আলুর দাম বাড়তি, সবজির দাম বাড়তি। সামনে যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষের আলু খাওয়াটাও বাদ দিতে হবে। আমরা আশা করছি যে আলুর দামটা যেন কমে। আলুর বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন আতর নিয়ন, এছাড়াও বগুড়ার আদমদিঘি কাঁচা বাজার থেকে যুক্ত আছেন রাজীব সেলিম। তবে শুরুতে আমরা আতাউরের কাছে যেতে চাই। আতাউর, কারওয়ান বাজারে আলুর দরদাম কত যাচ্ছে জানাবেন, এবং হঠাৎ এই যে দাম বেড়ে গেছে এর কারণটা কি, ব্যবসায়ীরা কি বলছেন? যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি যে গত সেপ্টেম্বরে কিন্তু যে আলুর দাম নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে কিন্তু শুল্ক ছাড় করা হয় এবং আমদানি শুরু করা হয়, এবং চলতি অক্টোবর নভেম্বরে কিন্তু বেশ কয়েক হাজার মেট্রিক টন কিন্তু আমদানি হয়েছে। এরপরও আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ বা 15 দিন ধরে কিন্তু আলুর দাম ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। আমরা যদি একটু দেখাই যে রাজধানীর কারওয়ান বাজার, যেটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার, সেই বাজারে আমরা আজকে আসার পরে যখন খোঁজ নিয়েছি তখন আমরা জানতে পারলাম যে প্রতি কেজি আলুর দাম, কেজি প্রতি যেটি আমদানি হচ্ছে সেই আলুর দাম তারা 65 থেকে 70 টাকা বা 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মান ভেদে এবং আকার ভেদে। আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে সেই আলুগুলো বড় বাজার হিসেবে। এখানে যদি একসাথে 5 কেজি বা 10 কেজি কেউ আলু নেয়, সেক্ষেত্রে সেই পাইকারি আলুগুলো বিক্রি করা হচ্ছে 70 থেকে 75 টাকা, বা যারা হচ্ছে 60 টাকায় হচ্ছে পাইকারি থেকে কিনছেন তারা 65 টাকা হয়তো কেজি প্রতি বিক্রি করছেন, সেইভাবে বিক্রি করছে। কিন্তু যেই অঞ্চল এলাকা ভিত্তিক বা মহল্লা, পাড়া মহল্লা কেন্দ্রিক যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা যখন দেখেছি সেখানে খুচরা পর্যায়ে কিন্তু আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা পর্যন্ত। বিশেষ করে আমদানি করা যে আলুটা রয়েছে সেটি কিন্তু 75 টাকায় বিক্রি হলো। দেশি যে আলুর কথা বলা হচ্ছে সেটি কিন্তু 80 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। তো সেক্ষেত্রে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি এবং কথা বলে জানতে পেরেছি এটির আসলে মূলত দুটি কারণ তারা বলছেন। তার মধ্যে একটি কারণ তারা দেখিয়েছেন যে আসলে শীতের মৌসুম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নভেম্বরের আজকে প্রায় অর্ধেক মাস চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শীতের মৌসুম শুরু হওয়ার পরপরই কিন্তু নতুন আলুর বাজারে সরবরাহ শুরু হয় এবং একটি চাহিদা তৈরি হয়। সেই নতুন আলু কিন্তু এখন পর্যন্ত বাজারে চোখে পড়েনি। তো যে কারণে তারা বলছেন যে এইবার নতুন আলু বাজারে আসতে দেরি হচ্ছে, এবং সেই সাথে পুরনো যে আলুগুলো তাদের সংরক্ষণে ছিল বা হিমাগারে ছিল সেই আলুগুলোর সংরক্ষণ শেষ হয়ে আসছে। যে কারণে চাহিদা অনুযায়ী যত মেট্রিক টন আলু প্রতিদিন দরকার সেই আলু সরবরাহটা আসলে প্রতিদিন পুরনো আলুর মাধ্যমেই পূরণ করতে হচ্ছে। যে কারণে নতুন আলু না থাকার কারণে তারা সেই সরবরাহ তুলনায় চাহিদা বৃদ্ধির কারণে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভোক্তারা বলছেন যে আসলে এটি সঠিকভাবে দেখা দরকার যে এটাকে সিন্ডিকেট বা কারসাজি চক্র রয়েছে নাকি আসলে মূলত চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে এরকমটা হয়েছে, সেটি আসলে সঠিকভাবে যাচাই করার দাবি জানিয়েছে ভোক্তারা। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর বাজারের পর একটু বগুড়ার বাজারের খবর জানতে চাই। সেলিম, বগুড়াতে হিমাগারগুলোতে আলুর সরবরাহ কেমন এবং খুচরা বাজারে আলুর দরদাম আজকে কেমন? হ্যাঁ মুক্তি, বগুড়ার হিমাগারগুলোতে আলুর মজুদ অনেকটাই কমে গেছে। এখন পর্যন্ত বগুড়ার হিমাগারগুলোতে যে পরিমাণ আলুর মজুদ রয়েছে সেটি শতকরা হিসাবে 10 ভাগ আলু এই মুহূর্তে হিমাগারগুলোতে রয়েছে। হিমাগারগুলোতে মজুদ কমার আগে থেকেই কিন্তু আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। হিমাগার থেকে আজকে যে দামে আলু বিক্রি করা হয়েছে সেটি প্রতি কেজি বিক্রি করা হয়েছে 65 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা। প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। আর এই বগুড়াতে যে আলুর যে হিমাগারগুলো রয়েছে এই হিমাগারগুলোতে আলু
বিক্রির যে দাম সেই দাম অনেকটাই বেড়ে গেছে। প্রায় গত এক মাস আগে থেকে আলুর দাম বেড়েছে এবং হিমাগার মালিকরা আশঙ্কা করছেন যে আগামী 20 তারিখের পর একটি দুর্যোগ, প্রাকৃতিক একটি দুর্যোগ হতে পারে। সেই দুর্যোগের পর আলুর দাম আরও বৃদ্ধি পাবে এমনটি জানিয়েছে। আর বগুড়ার যে বাজারগুলোতে আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং না করার কারণে অনেকটা আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আমরা যে দামে কিনতে পারি তার চেয়ে 2-1 টাকা লাভে তারা বিক্রি করছেন। তবে হিমাগারের চেয়ে খুচরা বাজারে যে দামের পার্থক্য সেটি 5 থেকে 10 টাকা। হিমাগারগুলোতে, বগুড়ার হিমাগারগুলোতে আজকে সকালে বিক্রি হয়েছে 60 থেকে 62 টাকা। আর আমি এখন আদমদিঘির যে বাজারে রয়েছে এই বাজারে আলু বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 75 টাকা। বগুড়ার মানুষ আসলে এত দামে আলু কিনতে চান না। এর কারণ হচ্ছে বগুড়া আলুর উৎপাদন এলাকা। এই উৎপাদন এলাকায় প্রায় 50,000 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়ে থাকে। এই 50,000 হেক্টরে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু গত মৌসুমে উৎপাদন হয়েছে, যার মধ্যে 3 লাখ মেট্রিক টন হিমাগারগুলোতে মজুত করা হয়েছিল। তার মজুদ একেবারে তলানিতে ঠেকেছে, যে কারণে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলুর বাজারের সব শেষ খবর। মুক্তি। আলুর সরবরাহ দরদাম সম্পর্কে জানাতে বগুড়া এবং এর আগে রাজধানীর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবায়েরপন্থীদের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওলামা মাশায়েখরা। অন্যথায় 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সকালে প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না। তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সেই পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে। এ সময় এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা তখনই আলোচনায় বসতে রাজি আছেন যদি মাওলানা সাদ কান্দলভি তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চান। বক্তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে, তবে জুবায়েরপন্থীরা সব রকম সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। ওলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। সন্ত্রাসী সাদপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার অবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গ্রেফতার তো যে কোনো সময় ধরলে হাজির করবে। আর 12 তারিখ 12 ডিসেম্বর তদন্তের প্রতিবেদন জমা করবে। ওই মামলার যে তদন্তটা তো আলাদা মামলা। বলেন একটু ভাই মান্না ভাই হাতে চাপান না মান্না ভাই ক্যামেরা কোন দিকে ছবি আগে वैसे सब दिख থেকে ওকে বললে আমি শুরু করব। একটু ছবি নিয়ে সব দিক থেকে ওকে বলবেন একসাথে। এই সময় লাইভের জন্য তাড়া থাকে। তা আমরা শুরু করতে পারি? জি শুরু করুন। আচ্ছা আমরা আজকে দুটো আবেদন এখানে এই আদালতে মুভ করেছি। আমরা আজকে দুটো পিটিশন এই আদালতে আজকে মুভ করেছি। একটা হচ্ছে 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের সরাসরি ক্যামেরায় সেই দৃশ্যটা ধরা পড়েছিল যে একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আমরা এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই
যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন আজকে তারা নানানভাবে দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন, এই কারণে যে হয়তো তারা অনেকেই নানানভাবে হয়রানির শিকার হতে পারেন। আমরা আবারও বলছি যে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। সুতরাং তারা যাতে এই রাষ্ট্রকে সার্ভ করার ব্যাপারে, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো প্রকার অনীহা না দেখান, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। কারণ এই রাষ্ট্রটি যে পর্যায়ে এসেছে, এই রাষ্ট্রকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব, তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব, তারা নির্ভয় দায়িত্ব পালন করা উচিত যারা অপরাধ করেননি। কিন্তু যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। এটা এই মেসেজ আমরা দিচ্ছি। আমরা দ্বিতীয় যে আবেদনটি মুভ করেছি সেটা হচ্ছে যে এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন একটা নির্ধারিত তারিখে। সেই তারিখটা আমরা আপনাদেরকে জানাচ্ছি না আমাদের নিরাপত্তার কারণে। সেই তারিখে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। তৃতীয় যে বিষয়টা আজকে আপনাদের বলা দরকার, যেটা আপনাদেরকে ইতিপূর্বে বলতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। আমাদের যে এই দেশের যে একসময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এই তিনটি আপনাদের জানানোর জন্য ছিল। থ্যাংক ইউ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। এই বিষয়ে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আবারও অস্থির হয়ে উঠেছে ভারতের সংঘাত কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। থানায় হামলার জেরে পুলিশের পাল্টা অভিযানে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে কমপক্ষে 11 কুকি বিদ্রোহীর। প্রাদেশিক রাজধানী ইম্ফালীয় পাহাড় থেকে গুলি ছুড়েছে কুকিরা। অস্থিরতার জেরে জারি করা হয়েছে কারফিউ। সোমবার মণিপুরের জিরিবাম থানায় দুদিক থেকে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা। গত কমাসে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে জিরিবাম জেলার এই থানাটি। থানার পাশে একটি শরণার্থী শিবিরেও হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। থানায় হামলার পর 400 মিটার দূরের একটি এলাকায় বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান শুরু হয়। বন্দুকযুদ্ধে অভিযানস্থল থেকে রকেট, প্রোপেন্ট গ্রেনেড, রাইফেল সহ বিভিন্ন অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা সহ পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ চান চিফ প্রসিকিউটর। ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি।